যখনই আপনাকে কোনো প্রমোটার বাস্তু দেখাচ্ছে বা আপনার কাছে যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানের অ্যাঙ্গুলার গ্রেডিং করাতে হবে। অনেকে দেখবে টর্টয়েজের আংটি পরে। টর্টয়েজটা কি সিম্বলাইজ করছে? স্টেবিলিটি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমরা যদি সাউথ ইস্টে টর্টয়েজটা রেখে দেই, যেটাকে ক্যাশ ফ্লো আনছে, সেখানে যদি আমরা টর্টয়েজটা রেখে দিই, আপনার তো ক্যাশ ফ্লোটা এমনিই কমে যাবে। আপনি যদি কোনো ফ্ল্যাট কেনেন, সেই ফ্ল্যাটের প্ল্যানটা আমাদেরকে যদি আগে দেয়া যায়, তখন আমরা বলতে পারি যে আপনি কিনবেন কি কিনবেন না। যে কোনো বাড়ি বা ফ্ল্যাটের সেটা কি শুরু করার আগেই বাস্তুটা ঠিক করে নেওয়া উচিত? একদম। আমরা সবসময় বলি যে যখনই আপনাকে কোনো প্রমোটার বাস্তু দেখাচ্ছে বা আপনার কাছে যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানের অ্যাঙ্গুলার গ্রেডিং করাতে হবে। ওই যে শক্তিচক্র, মানে প্রত্যেকটা ডিরেকশনে যে গ্রেডিংটা, সেটা কোনো স্পেশালিস্টের কাছে গিয়ে করাতে হবে। যে কোন ডিরেকশনে আপনার কি পড়ছে। আপনার নর্থ ইস্টে টয়লেট পড়ে যাচ্ছে না তো? কেন কি ওটাও তো দেখতে হবে। আপনি হয়তো ভাবছেন না নর্থ ইস্টে না, ওটা নর্থের দিকেই পড়ছে, কিন্তু হতে পারে অ্যাঙ্গুলার গ্রেডিং করানোর পরে আপনার ওই নর্থটা নর্থ ইস্টে ঢুকে গেল, তাহলেই তো প্রবলেম। আচ্ছা, বাড়িতে কোনো পোষ্য থাকলে বা ধরুন কেউ মাছ রাখছে, এগুলোর কি বাস্তুতে কোনো এফেক্ট আছে? বাস্তুতে এফেক্ট আমি ঠিক বলবো না। অনেকে যে অ্যাকোয়ারিয়াম রাখে অথবা দেখবে একটা পার্টিকুলার ডিরেকশনে যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, বৃদ্ধি দেয়, এরম কোনো প্রবলেম নেই যে আপনি রাখতে পারবেন না। অনেকে পেটস রাখে, পোষে বা অ্যাকোয়ারিয়াম রাখছে, শুধু এলিমেন্ট বা ডিরেকশনটা ঠিক হতে হবে। আপনি নর্থে রাখুন, আপনি ওয়েস্টে রাখুন, বা অনেকে দেখবে টর্টয়েজের আংটি পরে। টর্টয়েজের আংটি পরে এবং টর্টয়েজ বাড়িতে রাখে। টর্টয়েজটা কি সিম্বলাইজ করছে? স্টেবিলিটি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, টর্টয়েজের ব্যাপারটা। এবার টর্টয়েজটা আমরা কোথায় রাখছি? আমরা যদি সাউথ ইস্টে টর্টয়েজটা রেখে দেই, যেটাকে ক্যাশ ফ্লো আনছে, সেখানে যদি আমরা টর্টয়েজটা রেখে দিই, আপনার তো ক্যাশ ফ্লোটা এমনিই কমে যাবে। আপনি কি করলেন? আপনার ক্যাশ ফ্লোটাকে স্টেডি করে দিলেন সেখানে টর্টয়েজটা রেখে, তাহলে আপনার কি সেইভাবে টাকাটা আসবে? আসবে না। আপনাকে কোথায় রাখতে হবে? টর্টয়েজ ইজ আ কারাকা অফ স্যাটার্ন, শনিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি টর্টয়েজটা যদি ওয়েস্টের দিকে রাখি, ওয়েস্ট অ্যাকচুয়ালি ডিরেকশনটা হচ্ছে ইচ্ছাপূর্তির ডিরেকশন। অনেকে বলে না যে ম্যানিফেস্টেশন, তো আমরা ওয়েস্টটাকে স্যাটার্নের ডিরেকশন বলে মনে করি, আর উইশ ফুলফিলমেন্টের ডিরেকশন। তো টর্টয়েজটা ওখানে ভালো কাজ করে। তো এটাই হচ্ছে ব্যাপার বাস্তুতে, ডিরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোথায় কি করছেন সেই হিসেবে কিন্তু আপনি এনার্জিটাকে ম্যাক্সিমাইজ করছেন নাকি এনার্জিটাকে আপনি ব্লক করছেন। ধরুন বাইরে থেকে খালি চোখে ফ্ল্যাট দেখলে তো বোঝা যায় না। আমি অনেককেই দেখেছি যে এরকম সুইসাইডাল ইনসিডেন্ট হয়েছে, সে সেটা জানতো না, পরবর্তীকালে সে ফ্ল্যাট কিনেছে, সমস্যায় পড়েছে। এইগুলো কি আগাম কিছু জানার ব্যবস্থা থাকে নাকি এগুলো কারেকশনের মানে না? এটা থাকে, এটা ডিটেলিং করতে হবে। মানে বাস্তু ভিজিট করে ধরো সেই মাটিটাকে চেক করা, এটা পুরো টেকনিক্যাল একটা ব্যাপার। যে যখন কনস্ট্রাকশনটা হচ্ছে অথবা আপনি যদি কোনো ফ্ল্যাট কেনেন, সেই ফ্ল্যাটের প্ল্যানটা আমাদেরকে যদি আগে দেয়া যায়, তখন আমরা বলতে পারি যে আপনি কিনবেন কি কিনবেন না। এটা সব থেকে বড় সেফ। কেন কি দেখো, কেনার পরে সেটা একটু মুশকিল হয়ে যায়। ইদার আপনাকে হয়তো শিফট করতে হবে সেই ডিরেকশনসগুলো, অথবা সেখানে কোনো রকম রেমেডি বা রেকটিফিকেশন করাতে হবে। আগাম যদি আপনি জানেন, আপনি কিনবেনই না সেটা। অ্যাস্ট্রো আর বাস্তু কিরকম ভাবে কানেক্টেড? অ্যাস্ট্রো বাস্তু যেটা আমি প্রথমেই বললাম যে পুরোপুরিভাবে কানেক্টেড, এবং দুটোকে আলাদা করা অসম্ভব ব্যাপার। একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্পেস। বাস্তু হচ্ছে স্পেস এলিমেন্ট এবং অ্যাস্ট্রো হচ্ছে টাইম, কখন কি হবে। মানে ওই 30 বছর ধরে একই বাড়িতে থাকছি, কোনোদিনও কিছু হলো না, আর এই বছরটাতেই কেন খারাপ হচ্ছে আমার? কেন কি আপনার দশা এখন খারাপ এসছে, এবং তার সাথে সাথে হতে পারে বৃহস্পতির দশা খারাপ এবং বৃহস্পতি নিচস্থ। বৃহস্পতির ডিরেকশন কোনটা আমাদের বাস্তুতে? নর্থ ইস্ট। তাহলে এই দুটোকে আমাদেরকে চেক করতে হবে। তো এইভাবে কানেক্টেড। এবার ধরো আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, কেউ ধরো সিংহ লগ্ন কারুর, সিংহ লগ্ন মানে হচ্ছে রবির জাতক বা জাতিকা, তাহলে সিংহ লগ্নের জন্য সব থেকে শুভ ডিরেকশন হচ্ছে ইস্ট। আচ্ছা, এবার সে যদি তার কাজ, ধরো আইটিতে কাজ করে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, আইটিতে কাজ করে, সে তার অফিসটা করে রেখেছে ওয়েস্টের দিকে, তাহলে সে কিন্তু শনির জায়গায় করে রেখেছে। রবি এবং শনি অ্যান্টি। তাহলে আমাকে কি করতে হবে? তার অফিস এবং কাজের যে জায়গাটা, সেটা যদি আমি ইস্টে শিফট করে দেই, তাহলে কিন্তু সে
ভালো প্রমোশনও পাবে এবং গ্রোথও হবে। কেউ যদি মকর লগ্ন বা কুম্ভ লগ্ন থাকে, সে হচ্ছে স্যাটার্ন দিয়ে রুল হয়, স্যাটার্নের জাতক বা জাতিকা, তার জন্য আবার ওয়েস্টটা কিন্তু ভালো। আচ্ছা, তো সে যদি তার অফিসটা ওয়েস্টের দিকে করে তাহলে কিন্তু বেশি গ্রোথ হবে। তার মানে মোদ্দা কথা আমাকে দেখে নিতে হবে যে কোথায় করছে এবং তার সাথে কে করছে, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট। এবার আজকের ডেটে কি সমস্যা জানেন তো, যেহেতু আমাদের এখানে হাই রাইজ কালচার আসছে, সেহেতু আমরা যদি কোনো লোকাল প্রমোটারের থেকে জিনিসপত্র কিনি সেক্ষেত্রে সেটা তাও কাস্টমাইজ করে নেওয়া যায়, বাথরুমটা সরানো গেল বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু হাই রাইজের ক্ষেত্রে সেই সুযোগটা থাকে না। তাহলে আমার মনে হয় যে যেহেতু এবার হাই রাইজে একটা সুবিধা আছে কি, একই ফ্লোরে সব দিকে বিভিন্ন ফ্ল্যাট থাকে, তো সেইটা আমার মনে হয় যে তাহলে ফ্ল্যাট বা বাস্তু সেই মানে ফ্ল্যাটের হোক বা বাড়ির হোক বাস্তুটা শুরুর আগে দেখিয়ে নেওয়াটা ভালো। আগেকার দিনে যে বাড়িগুলো হতো সেইগুলোর সাথে তো এখনকার দিনের বাস্তু পুরোপুরি আলাদা। হ্যাঁ, তো তাহলে কি এমন আগেকার দিনে হতো যে জমিদার বাড়ি শুধু বেড়েই চলেছে? আগেকার দিনে জানো তো, মানে বাস্তুটাকে ওরা খুব ইন্টেলিজেন্ট ভাবে ওরা বানাতো। যেমন ধরো উঠোন থাকতো, একটা স্পেস এলিমেন্ট থাকতো, এবং পায়খানা বাথরুম যেটা আমরা বলি, টয়লেটটা কিন্তু বাড়ির বাইরে করা হতো। ডিসপোজালের যে জায়গাটা তারা বাস্তুর মধ্যে রাখতোই না। এখন হচ্ছে সব অ্যাটাচ বেডরুম, অ্যাটাচ টয়লেট, এরকম একটা কালচার। তো সেখানে অবশ্যই ছোট জায়গায় ম্যানেজ করতে হচ্ছে। হ্যাঁ, একদম। বিল্ডারের কাছে কোনো রকম ভাবে স্পেসটা অ্যাডজাস্ট করার কোনো কারণ নেই, এবং সে চাইবে ম্যাক্সিমাম সেই স্পেসটাকে ইউটিলাইজ করার জন্য। সেখানে ড্রেনেজ পাইপলাইনটা যত সুবিধা হবে সে বার করবে, এবং কিচেন আর বাথরুম তুমি দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে একসাথে থাকে, মানে ফ্ল্যাটে কিচেন আর বাথরুম, তার সুবিধা হয়। কিন্তু আগেকার দিনে এটা ছিল না, এবং আগেকার দিনের যে লাইফস্টাইল সেটাও আলাদা ছিল। এখন লাইফস্টাইলও আমাকে দেখতে হবে যে প্রচুর আলাদা, টেনশনময়, ডিপ্রেশনের শিকার, ঠিক আছে, প্রচুর মানুষ। আগেকার দিনে সিম্পল লাইফ ছিল, তারা চাষ করতো, খেত, একটা সিম্পল লাইফ ছিল। তো তাদের মতে সেই মানে টাইমটাও আলাদা এবং তাদের বাস্তুটাও সেভাবেই ছিল, শান্তিময় ছিল একদম। আচ্ছা, ধরুন এই যে আপনাদের বাস্তুর দিক থেকে বিভিন্ন ক্লায়েন্ট আসে, সেখানে দাঁড়িয়ে কোন জিনিসটা, কোন বাস্তু দোষটা কাটানো সব থেকে ক্রিটিক্যাল, আর তার মধ্যে কি আপনার কোনো রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্স যদি থাকে? একদম, যেটা আমি আপনার থেকে একটু অফ দ্য ক্যামেরা কিছুটা গল্প শুনছিলাম, সেইটা যদি একটু ডিটেলসে শেয়ার করেন। রিসেন্টলি একটা ঘটনা আমার কাছে এসছিল একজন, তো তার ছেলে, তার 14-15 বছর বয়স, সেই ছেলেটার, তার বাবা আমার কাছে আসে এবং বলে কি আমার ছেলের গায়ে আঁচড়ের দাগ কাটছে কেউ। সে যখন বাড়িটা চেঞ্জ করে একটা বাস্তুতে আসে তখন কিছু সুপার ন্যাচারাল জিনিস সে এক্সপিরিয়েন্স করে, মানে নতুন বাড়িতে যাবার পর থেকে শুরু হয়, পর থেকে। হ্যাঁ, এবারে কি হয়, সেই ছেলেটা আঁচড়ের দাগ তাকে কাটছে, এবং শুধু আঁচড়ের দাগ নয়, ধরো ফ্রিজে অথবা দেয়ালে আই কিল ইউ, আমার এজ হচ্ছে 12 বছর, এরকম কিছু কিছু হ্যান্ডরাইটিং দিয়ে কিন্তু সেটা ভিজিবল, সেটা তার মা বাবাও দেখতে পাচ্ছে এবং ছেলে তো দেখতেও পাচ্ছে, প্লাস ছেলে সেই সোলটাকেও দেখতে পাচ্ছে যে কে রয়েছে, কিন্তু মা বাবা সেই সোলটাকে দেখতে পাচ্ছে না, শুধু ওই আঁচড়ের দাগগুলো দেখতে পাচ্ছে। সোলকে দেখতে পাচ্ছে সেই 15 বছরের ছেলেটি, মানে ওই ছেলেটার সাথে আরেকটি ছেলে আছে যাকে তার মা বাবা দেখতে পাচ্ছে না, কিন্তু তার ছেলেটি দেখতে পাচ্ছে, লাইক এ সিনেমা। হ্যাঁ, মানে এটা মানে সবাই বিশ্বাস করবে না, কিন্তু এটা রিয়েল লাইফ, মানে তিনি, এটা খুব ক্রিটিক্যাল ছিল যদিও বা। তারপরে বাড়িতে এরকম নানা রকম লিখছে, ইভেন কি তিনি অনেকবার পেন্টও করিয়েছেন, যে সেই আঁচড়ের দাগটা যাতে না দেখা যায়, পেন্ট করালেন, তাও সেই সেম, সেটা কোনোভাবে কমছে না। বেশি কখন হয়ে গেল, যখন সেই ছেলেটি স্কুলে যাচ্ছে, এবং একদিন কি হলো, স্কুল থেকে তাকে একটা পুরনো বাড়িতে ওই সোলটা নিয়ে গেল, এবং সেই ছেলেটা বলতে পারছে না যে কি করে আমি ওই পুরনো বাড়িতে এলাম, ওই সোলটা নিয়ে যাচ্ছে, ওই সোলটা পুরনো বাড়িতে নিয়ে গেল, এবং সেই আবার আঁচড়ের দাগ। তারপরে যখন সেই ছেলেটার জ্ঞান আসে, ও বুঝতে পারছে না যে আমি এখানে কি করে এলাম। তারপরে যখন স্কুল থেকে আবার ওই পুরনো বাড়ি থেকে আবার বাড়ি ফিরলো, তখন মা বাবা জানতে পারলো, বলছে যে আমি এরকমভাবে পৌঁছে গেছি, আমাকে রীতিমতো ভাবে এরকম প্রায় আঁচড়ের দাগ কিন্তু কেটেই যাচ্ছে, এবং ওটা খুব ক্রিটিক্যাল কেস ছিল। তারপরে বাস্তু বদলানোর পরেও কিন্তু সেটা সলভ হচ্ছিল না, কেন কি এটা খুব ক্রিটিক্যাল।
এবং যখন আমরা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিলাম, মানে যখন আমরা হরোস্কোপটাকে ডিটেলিং করলাম, দেখা গেল সেই বাড়িতে একটা সুসাইডের একটা হিস্ট্রি ছিল। মানে ওই ছেলের মায়ের মামার বাড়ি, মানে ম্যাটার্নাল সাইড থেকে একজনের সেখানে সুসাইডাল একটা কেস হয়, এবং সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু স্টে করছিল, সেই কিন্তু তাকে ডিস্টার্ব করছিল। ওকে। তো যখন আমরা আরও এটা ডিপ অ্যানালিসিস করলাম বাস্তু এবং অ্যাস্ট্রোর হেল্প নিয়ে, দুটোকে কম্বাইন্ড করে তাকে সেখান থেকে আমরা বার করি, এবং সেটা অনেক সময়ও লাগে। তো এটা একটা ভীষণ ক্রিটিক্যাল কেস ছিল, মানে হয়। আর একটা কেস যেটা আমি ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে একজন ছিল ওরকমই একটা 13-14 বছরের ছেলে, সন্ধে হলেই দেয়ালে উঠতো, মানে ঘরের দেয়ালে উঠতো। এবার যখন তার মা বলে, এটা তো মানে খুব একটা মানে নর্মালি হয় না, ম্যারেজ প্রবলেম, কেরিয়ার প্রবলেম খুব কমন, এবার ও দেয়ালে উঠছে। এবার জানা গেল যে ও যখন খুব ছোট ছিল ওর ওপরে একটা ব্ল্যাক ম্যাজিক কিন্তু অ্যাপ্লাই করা হয়, এবং সেই ব্ল্যাক ম্যাজিকের যে নেগেটিভিটিটা সেটা স্টে করছিল তার ওপরে। সেই জন্যেই সে ওই রকম একটা অ্যানিমাল প্রকৃতির একটা রিয়াকশনের জন্য সে ওই দুটো হাত এবং দুটো পা নিয়ে দেয়ালে উঠছে। বাস্তুদোষ, অদ্ভুত ব্যাপার, যেটা হয় না। মানে আজকালকার মডার্ন সায়েন্সে আমরা এতগুলো টপিক সায়েন্স রিলেটেড বললাম, কিন্তু এটা যে আছে যার সাথে হয় সেই বোঝে। সেগুলো বাস্তু মারফত সেটাকে আমরা কারেকশন করে করা যাবে একদম।